শ্যাম দোস্ত, আমি 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 বাসু বাংলাদেশ থেকে। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি, কিন্তু ওই যে তোমার অনুমতি ছাড়া তো কোনো কাজই এখন করা যাচ্ছে না। হ্যাঁ, সারা বিশ্বের মানুষ তো সব তোমার অনুমতি নিয়ে এলে সব করতেছে, মানে আমি আমার একটু বইয়ের কাছে শুভ অনেকদিন ধরে শুভ হয়নি। হ্যাঁ, তাই তুমি যদি একটু অনুমতি দিতে তাহলে আমি বইয়ের খাটে একটু শুইতাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমি এসেছি নাটোর সদরে আমার প্রিয় দাদা এবং আপনাদেরও প্রিয় দেবাশিস কুমার সরকার। তাকে সবাই আমরা সারা দেশের লোক, বাংলা ভাষাভাষী মানুষ যে নামে চিনি, পাঁচু কাকা নামে। তার কাছে এসেছি, শুনবো তার সফলতার গল্প কথা। তিনি এই দিকে কিভাবে সফল। আহ, তিনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত, কিন্তু পাশাপাশি তিনি টেলিভিশন সাংবাদিক। তার এই সফলতার পিছনের যে গল্পগুলো সেগুলো তিনি বলবেন। তার কাছে আমরা সুন্দরভাবে শুনবো। আশা করি সবাই সাথে থাকবেন। দাদা, কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার এই সফলতার মূল মন্ত্রটা কি? আসলে সফলতা, মানুষ আসলে আমি সফল এই কথাটা আসলে সেভাবে বলা যায় না। কন্টেন্ট ক্রিয়েশনের আমি এখন বলবো যে আসলে শুরুর দিকে আছি আমি। আসলে সফলতার মূল বিষয়টা হচ্ছে যে কাজ করতে চাওয়াটাই আসল। হ্যাঁ, আমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনে এসেই অনেকেই বলতে শুরু করি যে আমার দ্বারা হচ্ছে না, আমার ভিউ হচ্ছে না, আমার ফলোয়ার বাড়ছে না। আসলে এখানে আপনার কাজটাই হচ্ছে আসল। আপনি কি বলতে চান, কাদেরকে নিয়ে বলতে চান, আপনার দর্শক কারা, আপনি কেন বলবেন। আপনি তো আসলে কন্টেন্ট ক্রিয়েশন করবেন না, আপনার একটা পরিকল্পনা থাকতে হবে। এই বিষয়টা নির্বাচন করতে হবে, কাদের জন্য ভিডিও বানাচ্ছেন, কি বানাচ্ছেন, কেন বানাচ্ছেন, আপনার চেতনাটা কি। আসলে আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হব এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি আসলে এই পাঁচু কাকা যে বিষয়টা এটা কিন্তু শুরু করিনি। আমার প্রথমে আমি পাঁচু কাকা নামে রম্য রচনা লিখতাম, বিভিন্ন আমার ফেসবুক ওয়ালে লিখতাম, স্থানীয় এতেও লিখতাম। সেটা হচ্ছে যে সমাজের বিভিন্ন অসাম্য যেগুলো আমরা আসলে খোলা চোখে দেখি কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি না, সেই গল্পগুলো রম্যর ছলে আমি বলা শুরু করি। তারপরে আমার সঙ্গে ছিলেন আমার সহকর্মী অনেকে ছিলেন যারা উৎসাহ দিলেন, যেমন মাহবুব খন্দকার নামে একজন ছিলেন, বা আমার সাথে যারা সাথে যারা সবসময় চলতেন, অ্যাডভোকেট ভাস্কর বাগচি, চিন্ময় সরকার, এই সমস্ত মানুষরা আমাকে ইনফ্লুয়েন্স করলেন যে আসলে এটা যদি আমরা চিত্রায়ন করি, ভিডিও চিত্রায়ন করি, অসম্ভব বিষয়টাই যদি পাঁচুকা চরিত্রের মধ্যে দিয়ে বিচিত্রায়ন করি, তাহলে মনে হয় আরো মানুষ অ্যাট্রাকশন হবে। পাশাপাশি আমি যেহেতু সাংবাদিকতা করতে গেলে দেখেন আমাদের চ্যানেল কিন্তু অনেক বিষয়কে প্রচার করতে পারে না, কারণ আমার স্থানীয় সমস্যাটা অনেক জাতীয় সমস্যা নাও হতে পারে, তাই না। এখানকার ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা, আবার যে কথাগুলো চ্যানেলে প্রচার করা যায় না সেই কথাগুলো হাসির ছলে অবলীলায় বলে দেওয়া যায়, প্রতিবন্ধকতা। হ্যাঁ, অনেক বিষয়গুলো কিন্তু আমরা বলতে পারি না চ্যানেলে, কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাব থাকে, নিউজ সেন্সের অভাব থাকে, কিন্তু ওইটা তো আসলে আমি যে কোনো ভাবে এটা বলতে পারি। তো সেই দৃষ্টিকোণ থেকে না বলা কথাগুলো, জনগণের কণ্ঠস্বরগুলো, সেই বিষয়গুলোকে আমি দু একটা করে বলা শুরু করি, এবং এরপর থেকে আসলে মানুষের সাড়া পাই, এবং সাড়া পাওয়ার পরেই মনে করেন যে পেজটা গ্রো করে। এবং আমি কিন্তু তখনও জানতামই না যে ফেসবুক থেকে আয় করা যায়। আমি যখন এই কাজটা শুরু করি তখন ফেসবুকে যে আয় করা যায় সেটা আমি জানতাম না। মাধব নামে একজন যে কন্টেন্ট ক্রিয়েটর, সিংড়াতে পারি, উনি আমাকে একদিন বললেন যে দাদা, আপনি 13,000 পার হয়ে গেছে ফলোয়ার, ওয়াচ টাইমও বেশ ভালো, আপনি তো মনিটাইজেশন করতে পারেন। তাহলে মনিটাইজেশনটা কি বিষয় আসলে, হচ্ছে আপনি ফেসবুক থেকে আর্ন করতে পারবেন, ডলার ঢুকবে। তখন আমার মনে হয় তাই নাকি, তাহলে তো করা দরকার। তারপরে আমাদের এখানে একজন কাজ করতো, কাউসার নামে আমাদের এক ছোট ভাই, তাকে বললাম যে এই বিষয়, তিনি আমার পেজটা মনিটাইজেশন আবেদন করলেন, এবং সাথে সাথে মনিটাইজেশন হয়ে যায়। তো এরপর থেকে একেবারে যে খুব খারাপ আসে তাও না, কখনো এর মধ্যে দু একবার আমার যে মূল মাদার আইডি, সেই আইডিটা একবার নষ্ট হয়ে যায়, তার কারণে 6 মাস আন বন্ধ ছিল। এছাড়া 3 মাসের জন্য আমার একবার মেটা আমাকে ইস্যু ধরে সেটাকে বন্ধ রাখছিল। তো তারপরে কাজ করে যাচ্ছি। আসলে এইখানে মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে ফোকাসটা হচ্ছে আপনার কাজ করা। ওই যে আমাদের ধর্মে, হিন্দু ধর্মে একটা কথা বলে যে কর্ম করো, কর্মের ফল লাভের আশা তুমি প্রত্যাশা করো না, ফল তোমার এমনি, কর্মফল তোমাকে এমনি ভোগ করা যাবে, সেটা ভালো হোক খারাপ হোক, কর্মফল ভোগ করতে হবে। কিন্তু আপনার যেটা বিষয় সেটা হচ্ছে আপনাকে কাজ করে যেতে হবে। এবং থিম নির্বাচন, আপনি কথা বলার, আপনি আসলে কাদের জন্য কাজ করবেন, আপনি কেন কাজ করবেন, কোনো কাজ যখন কোনো উদ্দেশ্য নিয়ে করবেন, খালি আর্নিং এর জন্য যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনার আর্নিং নাও হতে পারে। আজকে দেখেন আমাদের তাজু ভাই ভাইরাল হয়ে গেছে সারা বাংলাদেশে। হ্যাঁ, তাজু ভাই কিন্তু তিনি টাকা ইনকামের জন্য প্রথমে কিন্তু আসেননি, তিনি সাধারণ মানুষের কথা বলতেন, তার এলাকার সমস্যার কথা বলতেন, বা যেই হোক তিনি শুনছেন যে আসলে ফেসবুক থেকে কিছু একটা করা যায়। দেখেন তাকে কিন্তু মানুষ
আজকে অনেকে তার 50 কে ফলোয়ার থেকে তার 500 কে পার হয়ে গেছে। পার হয়ে গেছে। এই যে বিষয়টা আসলে আমরা আসলে কি বলবো, সবাই আসলে ঝড়ের বেগে আমরা কন্টেন্ট ক্রিয়েশন করতে আসি। আমরা বলি যে আমাকে ফলো দিন, ফলো পাবেন, হ্যান ত্যান, আমাকে লাইক করুন, এই করুন। আসলে এটা এগুলো কোনো ভিত্তি নাই। না না, এই বিষয়টাই আমি উপলব্ধি করি দাদা। আপনি কখনো কোনো কন্টেন্টে আমি দেখিনি যে আপনি বলেন যে ফলো দেন। না না, এটা এটা তো শুধু বলার কথা না। আপনার যদি আপনি বাজারে মার্কেটিং কি দেখেন, মার্কেটিং এ দেখবেন ভালো প্রোডাক্ট থাকলে এমনি মানুষ খাবে। আপনার প্রোডাক্ট, এটা আপনি কন্টেন্ট মানে হচ্ছে আপনি যদি প্রোডাক্ট মনে করেন, তাহলে এটা যদি আপনার আপনার কথা মানুষ কেন শুনবে বলেন তো? আপনি কথা আপনি যদি আপনাকে মানুষকে যদি আকর্ষণ করতে না পারেন, আপনার কথা যদি মানুষ মনোমুগ্ধ হয়ে না শুনে, তাহলে আপনি কেন আপনার কথা আপনাকে দেখবে মানুষ? হ্যাঁ, আমাকে একটু ফলো দিয়ে যান, আমাকে একটু ঠেলা মারবেন না, গুঁতো মারবেন না, সরিয়ে দেবেন না, এগুলো কিন্তু কোনো কথা না। ভালোবাসার সৃষ্টি হতে হবে আপনার প্রতি মানুষের একটা ভালোবাসা থাকতে হবে যে না, এই মানুষটা ভালো, এই মানুষটার কাজগুলো ভালো, এই মানুষ যা বলে সেটা সত্য কথা বলে। আপনি ওই ভিক্ষা করবেন, স্টার ভিক্ষা করবেন, আপনি আমাকে ফলো দেন, ফলো পাবেন, হ্যান দেন, এই ফলোয়ার গুলো তো আপনাকে ভালোবেসে আসবে না। আপনাকে করুণা করা এক কথা, আর আপনাকে ভালোবাসা আর এক কথা। কিন্তু হ্যাঁ, এই যে ফেসবুকে আপনারা দেখেন এখন সবাই আসছে আর্ন করবে, আর্ন করবে, আর্ন করবে। আর্ন করা এক জিনিস, আর নিজেকে উপস্থাপন করা আর এক জিনিস। আপনি যদি নিজেকে মেলে ধরতে পারেন, আপনার ভিতরের প্রতিভা যদি মেলে ধরতে পারেন, আপনার যোগ্যতা এবং আপনার সততা, আপনার যে আপনি বিষয়টা কি বলতে চান সেটা যদি মানুষ আপনাকে এমনিতেই গ্রহণ করবে। এর জন্য আপনার মানুষের হাতে পায়ে ধরতে হবে না, ফলো দেন, ফলো করতে হবে না। বিষয়টা হচ্ছে এইটা আসলে মূলত, বুঝছেন? আপনি মানে এই ব্যক্তি পাচু কাকা এখানে বেশি কমফোর্ট ফিল করেন, নাকি এই চ্যানেল 24 এর সাংবাদিক দেবাশিস কুমার সরকার হিসাবে বেশি কমফোর্ট ফিল করেন? আমি সব বিষয়ে কমফোর্ট ফিল করি আসলে। আমি যখন দেবাশিস, আমি তখন দেবাশিস হিসেবে কমফোর্ট ফিল করি। আমি যখন পাচুকার চরিত্রের মধ্যে চলে যাই, তখন পাচুকাকা হিসেবে কমফোর্ট ফিল করি। আসলে আমি তো তার সবার আগে একজন ব্যক্তি মানুষ। আমি আসলে আমি মানুষ, আমি সবার। এবং আমার একটা জিনিস আছে যে আমি একটা কথা বলি, দেখেন আমি কিন্তু আমার যে কন্টেন্ট ক্রিয়েশন আপনি যদি দেখে থাকেন, তাহলে আমি একটু সমাজের অসাম্যের বিরুদ্ধে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। আমাকে সবসময় মাথায় রাখতে হয় যে যে অন্যায়ের বিরুদ্ধে কথা আমি বলতেছি, সেই অন্যায়টা যেন আমার দ্বারা সম্ভব না হয়, আমার দ্বারা না ঘটে। তাহলে একটা জিনিস চিন্তা করবেন যে দেখেন আমাদের এই অনেক কন্টেন্ট ক্রিয়েশনের অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েশন, কিন্তু আমার এটা বেছে নেওয়ার একটা উদ্দেশ্য যে আমার দ্বারা যাতে কোনো অন্যায় না হয়, আমার জন্য কোনো পাপ না হয়। পাপ থেকে বিরত থাকার একটা পদ্ধতিও বলতে পারেন। মানুষ তো ওরা দোষে গুণে মানুষ, আমার একটা অন্যায় হবে, আমার পাপ হবে, হতেই পারে, তাই না? কিন্তু সেখান থেকে সরে আসা, শুদ্ধ হওয়ার যে একটা প্রক্রিয়া, এটা কিন্তু প্রত্যেক মানুষের আসা উচিত। নিজের ভালো থাকা এবং অন্যকে ভালো ভালো রাখা। রাখা, এই যে বিষয়টা। হ্যাঁ, আরেকটা বিষয় আমি বলবো যে আসলে সফলতার তো কোনো সংজ্ঞা নাই। আমার মাত্র 271 কে ফলোয়ার। হ্যাঁ, তো এই ফলোয়ারটা আমি মনে করি যে এই যুগে তেমন কিছু না। আমি প্রথম আমার যে কন্টেন্ট ক্রিয়েশন, সেখানে আমি আরেকজনের কথা বলবো যে আমাকে সবসময় উৎসাহ দেয়। আমার একজন ভাই আছে সাংবাদিক জগতেরই, উনার নাজমুস সাকিব, উনি নাটোরের বাসিন্দা, উনি চ্যানেল 24 ছিলেন, এখন স্টার টিভিতে গেছেন। উনি আমাকে কিন্তু এইভাবে এইগুলো মানে সবসময় আমাকে উজ্জীবিত করতেন, প্রশংসা করতেন, দাদা ফাইন হচ্ছে, সুন্দর হচ্ছে। এছাড়া আমি আমাদের সালাউদ্দিন সুমন আছে, উনাকে দেখেও ইন্সপায়ার হয়েছে যে উনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, ভ্রমণ সম্পর্কে তার এই ইয়েগুলো কন্টেন্ট গুলো আমার খুব ভালো লাগে। কিন্তু আসলে আমি তো আমার মতো, আমি আমার মতোই কিছু করতে চাই, কাউকে অনুসরণ না, কিন্তু প্রেরণা। আরেকজন আমার কাছে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে ভাই সাহেব। হ্যাঁ, আপনি জানেন যে ভাই সাহেব নামে একজন আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আছেন। উনি উনার ভাই সাহেব হচ্ছে তার পেজের নাম, উনার একটা নাম আছে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, কি যেন নাম আছে। যাই হোক, উনার যে আঞ্চলিক ভাষায় কথা বলার যে স্টাইল, এবং উনি যে এই যে ব্যঙ্গ করে, স্যাটায়ার করে যে উনি কিছু বলেন, সেইটা আমার কিন্তু আমাকে খুব দারুণ ভাবে মানে কি বলবো, আমাকে আকর্ষণ করেছিলেন। এবং তার বিভিন্ন লিঙ্ক আমাকে প্রথম দিয়েছিল, আমি কাজ শুরু করার পর প্রথম লিঙ্ক দিয়েছিল হচ্ছে নাজমুস সাকিব ভাই। এবং তার যে আঞ্চলিক ভাষার যে বিষয়টা, আমি কিন্তু এই যে আমি নাটোরের ভাষায় কথা বলি সবসময়, আমার কন্টেন্ট দেখবেন যে খেয়াল করে দেখবেন যে আমি নাটোরের কলকলি ল্যাঙ্গুয়েজ বা আঞ্চলিক যে ভাষা, সেই ভাষায় আমি কথা বলি। এবং আমি ওই ভাই সাহেবের কাছ থেকে ইন্সপায়ার হই যে আমি আসলে আঞ্চলিক ভাষাটাকেও প্রমোট করা যায়। বিশ্বের যেখানে যেখানে নাটোরের মানুষ আছে, যেন আমার কন্টেন্ট একবার শুনলে যেন মনে হয় যে আপনার কথা শুনলাম, আমার নাটোরের ভাষা শুনলাম। এর জন্য কিন্তু আমার এই নাটোরের মানুষ বিশ্বের যেখানেই আছে, তারা কিন্তু আমাকে ফোন করে, কাকা কেমন আছেন, এসে আমার ভালো লাগে। তখন আমার ভালো লাগে যে আসলে এই যে ভাষাটা, মানুষ কিন্তু বাইরে গেলে নাটোরের ভাষা শুনতে পারে না, শুনতে চায় না। হ্যাঁ, প্রবাসে থাকে, অনেক জায়গায় থাকে, কিংবা অনেক জায়গায় চাকরি করতে করতে সে শুদ্ধ ভাষার চর্চা করতে করতে সে নাটোরের ভাষাটাকে আর বলতে পারে না, বা বলা তার ডিটাচ হয়ে গেছে। যখন শুনে তার নাটোরের ভাষা, তখন তার ভালো লাগা একটা কাজ করে। কিন্তু এই মানুষটা আমার নাটোরের আদি ভাষায় কথা বলে, তখন সে হয়তো ভিডিওটা আরো কয়েকজনকে দেখায় যে দেখো আমার নাটোরের ভাষায় কথা বলতেছে এই মানুষটা। হ্যাঁ, এটাই আমার প্রকৃত নাটোরের ভাষা।
তো এই বিষয়গুলো কিন্তু আমাকে ভালো লাগা মানে আর কন্টেন্ট ক্রিয়েশনের দিকে এগিয়ে দেয়। তো আমি সবাইকে একটা কথা বলবো নতুন কন্টেন্ট ক্রিয়েশন দিকে, আসলে আপনারা যে কন্টেন্ট ক্রিয়েশন করে অনেক কিছু করবেন এই ভরসা নিয়ে না এসে আপনি ফোকাস করেন, কাজটা করে দেবেন, আপনার সফলতা এমনিতেই ধরা দেবে। আমি সফল এমনটা বলছি না, আমার থেকে অনেক বড় সফল আছে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আলা পেজ আছে, তারা তারা আসলে ভাই সাহেবের অনেক মিলিয়ন ফলোয়ার আছে, এবং যারা আছে আরো, আমি তাদেরকে যদি দর্শকরা আমাকে পছন্দ করে, আমার কথা যদি তাদের পৌঁছায়, মানুষের ভালো লাগা কাজ করে, তাহলে হয়তো একদিন বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো। এটাই আসলে শেষ কথা। সালাউদ্দিন সুমন ভাই, যে সালাউদ্দিন সুমন ভাই আমিও ভালোবাসি, মানে ব্যক্তিগত ভাবেই তাকে ভালোবাসি, কারণ তার তার সাথে মাধ্যমে কোনো দেখা হয়নি, না, কিন্তু অনেক আমি তার এমন কোনো এপিসোড নাই যেটা আমি না দেখি, তার চোখ দিয়ে আমি বিশ্ব দেখি। হ্যাঁ, আমার হয়তো সামর্থ্য নাই বিশ্বের অনেক দেশ দেখার, হ্যাঁ, কিন্তু তার কাছে তার ভাষা দিয়ে, তার চোখ দিয়ে, তার যে উপস্থাপনা ভঙ্গি দিয়ে আমি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করি। তার শুরুটাও ছিল একটা ডিঙ্গি নৌকার থেকে। হ্যাঁ, না, ওইটাই তো বললাম যে মানুষের শুরুটা একটা ভালো মোবাইল লাগবে, তাছাড়া আমি ভালো কন্টেন্ট করতে পারতেছি না, ভালো রেজুলেশন লাগবে, আমি ভালো কন্টেন্ট করতে পারতেছি না, আমার ভালো একটা স্টুডিও নাই, আমার ভালো নেই, এগুলো কিন্তু কোনো কথাই না। আপনি শুরুটা করেন, আপনার থিমটা দিয়ে শুরু করেন, আপনি কি বলতে যাচ্ছেন, আপনি কার জন্য ভিডিও বানাচ্ছেন, আপনি দর্শক কারা হবে, বা আপনি আপনি আসলে কি বলতে চান, বিষয়টা যদি আপনি বোঝাতে পারেন, দর্শকরা আপনাকে এমনিতেই দেখবে। আচ্ছা, সালাউদ্দিন সুমন ভাই, উনি তো কন্টেন্ট ক্রিয়েটরের আগে উনিও রিপোর্টার ছিলেন, সময় টিভির সাংবাদিক ছিলেন। তো যখন দেখলেন ওখান থেকে এখানে যেমন দেশ ভ্রমণ করা যায়, মানুষের ভালোবাসা পাওয়া যায়, ইনকামের টাকাটাও খারাপ না, ভালো। তো সব মিলে তিনি ওই পেশার থেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে এখন উপস্থাপন করেন আর কি। তো আপনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি সাংবাদিকতা যে পেশায় আছেন আর কি, সেখানেই থাকবেন নাকি এটা নিয়ে নিজেকে ব্যস্ত করে রাখবেন? আসলে ঘটনা হচ্ছে যে, আমার যে কন্টেন্টের থিম সেটা কিন্তু অনেকটা সাংবাদিকতার পাশাপাশি। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমি যে কথাটা সাংবাদিকতায় বলতে পারবো না অনেক ক্ষেত্রে, হ্যাঁ, যেটা আমার অনেক বিষয় আছে না, যেমন ছোটখাটো অনেক বিষয় থাকে, অনেক সামাজিক বিষয় থাকে, অনেক রাষ্ট্রীয় বিষয় থাকে, যে বিষয়গুলো তো আমি আমি কিন্তু কোনো সংবাদ, আমি যখন কোনো মন্ত্রীকে একটা খারাপ কথা বলছে সেটাকে নিয়ে আমি রোস্ট করতেছি, বুঝলেন? যেমন ধরেন আমাদের স্বাস্থ্য মন্ত্রী বলেছেন যে গত 8 বছরে কোনো টিকা দেওয়া হয়নি হামের, এটা তো একটা মিথ্যা কথা, মিথ্যা কথা, কারণ এটা তিনি জানেনই না, এটা সমন্বয়হীনতা, মিথ্যা কথা বলবো না, অসত্য, অসত্য কথা। তিনি হয়তো না জেনে এই কথাটা তাহলে তাকে মিথ্যাবাদী আমরা নাই নাই বলি। বলি, সে আসলে না জেনে হয়তো কথাটা বলছেন, কিংবা তাকে যারা সহযোগিতা, না, সে তো নতুন মন্ত্রী হয়েছেন, সে তো অনেক কিছু জানবে না, কিন্তু তার আমলারা যারা আছেন, যারা তার সহযোগিতা, তারা তো সঠিক তথ্য তাকে দেননি, তিনি একটা কথা বলে। তো এই যে বিষয়টা, সেটা নিয়ে হয়তো আমি একটা রোস্ট করলাম, হ্যাঁ, এই কথাটা তো আসলে আমি নিউজে প্রচার করতে পারি না, পারি কি, আমার জেলা থেকে পারি না তো, কিন্তু সাংবাদিকতার আমার যেহেতু আমার এই কন্টেন্ট ক্রিয়েশনটা সাংবাদিকতা থেকেই কিন্তু আসা, প্রেরণা পাওয়া, সাংবাদিকতার অনেক অসম্য, যেমন ধরেন আমি ধরেন আমাদের কিছু অসম্য থাকে না, যে কথা ধরেন আমি আমার এলাকার মন্ত্রীর বিরুদ্ধে হয়তো কোনো নিউজ করতে পারতেছি না, জানেন যে মন্ত্রী অনেক শক্তিশালী হয়, কিংবা দেখেন আমাদের এখানে কোনো এমপির বিরুদ্ধে আমি কোনো নিউজ করতে পারছি না, প্রমাণের ক্ষেত্রে অভিযোগ, কিন্তু সেটা নাটকের মাধ্যমে কিন্তু আমি প্রকাশ করতে পারি, একটা প্রতিবাদমূলক করতে পারি। তো এটা আসলে মূল কথা। আর আমি যে কন্টেন্ট গুলো করি সেটা সাংবাদিকতার পাশাপাশি মোটামুটি ধরা চলে, প্রতিবাদ করতে হয় যেহেতু ওই অসাম্যের বিরুদ্ধে, যেহেতু সাংবাদিকের সাথে সম্পর্কযুক্ত, কন্টেন্টেরই না। আর আমি মনে করি যে একটা মানুষ যদি তার ক্রিয়েটিভিটি থাকে তাহলে অনেক কিছুই চালায় নিতে পারে, একসাথে অনেকগুলো কাজ সে করতে পারে, তার প্রতিভা যদি থাকে। এটা আসলে বড় কিছু না, তবে এরকম অনেক ব্যাপার থাকে যে হয়তো আমারও অনেক ভুল আছে, আমারও অনেক অন্যায় আছে, যেটা আমাকেও কাঁদায়, আমাকেও ব্যথিত করে, যে আসলে আমি জানি যে এটা হয়তো আমার করা উচিত হচ্ছে না, বা এটা আমার হয়তো করা উচিত না, কিন্তু আমরা মানুষ হিসেবে কিন্তু অনেক সময় করে ফেলি, কারণ আমি হয়তো করতে বাধ্য, আমরা তো ভুলের মধ্যে না, কোনো মানুষ ভুলের মধ্যে না। এই অনেক সময় এই কাজগুলো আমাদের ব্যথিত করে, আমাদের আসলে ভিতরে ভিতরে পুড়ে যাওয়া ছাড়া আসলে কিছু করার থাকে না। তো সম্প্রতি আপনার ওই যে বাস দুর্ঘটনা, ফেরি থেকে যে বাসটা পড়ে গেল, এই বিষয়ে আপনার মতামতটা কি? আসলে ঘটনা হচ্ছে কি, আমরা তো আসলে ওই যে বললাম না, বৃত্তের বাইরে কেউ বের হতে পারছি না, মানে আমাদের একটা বৃত্ত, আমরা কি বলবো সেই বাধ্যবাধকতাটা আমাদের উপর থেকে নির্ধারণ করে দেওয়া হয়, আমরা কতটুকু বলবো, বা আমরা কি বলতে পারি, বা আমাদের কি বলা উচিত, বা আমাদের করণীয় কি। আমি যদি ভুলটাকে স্বীকার করে নিই, তাহলে তো আমার অপরাধকে স্বীকার করে নেওয়া। এই জন্য অনেক ইচ্ছে থাকা, অনেক কর্মকর থাকা সত্ত্বেও হয়তো বা আমাদের এমপি মিনিস্টার বা সবাই হয়তো ভুলটাকে স্বীকার করতে চান না, আর ভুলটাকে স্বীকার করতে চান না জন্য হয়তো এই সমস্ত বিষয়ে আলোকপাত করেন না। আর সবচেয়ে দুঃখজনক বিষয়টা হচ্ছে যে আমরা সবাই তো আসলে দোষী গুণী মানুষ। এখন
এই যে আমাদের মন্ত্রী মিনিস্টাররা আসলে এই যে সড়কের অব্যবস্থাপনা, এটা দূর হওয়ার জন্য অনেক বিষয়ে আসলে ঘাটাঘাটির দরকার। আমাদের ট্রেন শিল্প ধ্বংস হওয়ার পিছনে কিন্তু কারণ হচ্ছে হলো এই সড়ক। বাস মিনিবাস মালিক সমিতি যারা আছেন বা যারা এই রোডটাকে ইয়ে করেন এবং যারা কন্ট্রাক্টর আছে যারা রোড নিয়মিত ভাঙা করার সাথে জড়িত, ভাঙছেন সারছেন একটা রেল লাইন স্থায়ী বসে গেলে ট্রেন বেশি হলে মানুষ কিন্তু সেই দিকে যাবে, তাই না? রেল লাইনের মেনটেন্যান্স ব্যয় সড়ক ব্যয় থেকে কম, সরকার বাঁচবে, কিন্তু এই সেক্টরটাকে উন্নত করা হয় না কিন্তু শুধুমাত্র নানাবিধ কারণ, সিন্ডিকেটের কারণে। সিন্ডিকেটের কারণে। আর সিন্ডিকেটের কবলে পড়ে মানুষের প্রাণগুলো যাচ্ছে, এটা কিন্তু সবচেয়ে মানে দুঃখজনক ঘটনা। এই বিষয়ে বৃহৎ পরিকল্পনা দরকার। যে একটা বিষয়টা নতুন সরকার দাদা আসছে, সেই সরকার একটু সময় নিয়ে যদি সঠিক পরিকল্পনায় নিয়ে থাকে তাহলে অনেক কিছুই করা সম্ভব। বাংলাদেশে আজ পর্যন্ত জেলা সদরে কোনো সাঁতার একাডেমি গড়ে ওঠেনি। হ্যাঁ, সরকারি কি বেসরকারি ভাবে আমাদের নাটোরে নাই। তো এইরকম আমরা কিন্তু আমাদের সন্তানরা কিন্তু সাঁতার জানতে পারছে না। আমরা যারা 90 দশকের মানুষ বা তার আগের মানুষ, তারা যারা গ্রামে বসবাস করি, তাদের কিন্তু গ্রামের মানুষও এখন সাঁতার জানে না, কারণ পুকুর নাই, পুকুর থাকলেও সেখানে নামতে দেওয়া হয় না, নদীতে পানি থাকে না, কিংবা আমাদের সচেতনতার অভাব, যেটাই বলেন না কেন, বা অতিরিক্ত সচেতনতা। হ্যাঁ, সন্তানকে বাঁচানোর যে তাগিদ, হয়তো এই পানিতে নামতে দেয় না বা বাবা মা শিখায় না, এর কারণে কিন্তু সাঁতারও শিখছে না আধুনিক প্রজন্ম। এই দুর্ঘটনায় মানুষের বেশি প্রাণহানির পিছনে কিন্তু সাঁতার একটা কিন্তু আমি সরকারের কাছে আবেদন জানাবো যে প্রত্যেকটি জেলায় অন্তপক্ষে সাঁতার একাডেমি গঠন করা হয় এবং সেখানে যেন সহজে সাঁতার শেখার, বিদেশি স্কুলগুলোতে সাঁতার শেখানো হয়, তাদের একটা আলাদা ক্লাস আছে। হ্যাঁ, অথচ আমাদের বাংলাদেশে একটা মানুষ হয়তো পয়সা দিয়ে শিখবে এরকমও কোনো প্রতিষ্ঠান নাই সাঁতার শেখানো। দেখেন, বড় বড় শহরগুলোতে আমরা যে পুকুরের কথা বললাম সাঁতার শেখার জন্য, সরকারি কিন্তু বহু পুকুর আছে সরকারি, যেগুলোকে প্রতি বছরে সরকার ইজারা দেয়। তো সরকার এই পুকুরগুলোকে ইজারা না দিয়ে কিছু পুকুর, প্রত্যেকটা উপজেলায় একটা পুকুর রাখলো, যেখানে সাঁতারের ক্লাস নেওয়া হলো, সাঁতারের একজন শিক্ষক, তার ক্রীড়া শিক্ষক তো থাকেই, তিনি সাঁতার শেখালো, তাহলে বিষয়টা ভালো হতো না? হ্যাঁ, অবশ্যই ভালো হতো। এই বিষয়গুলো আসলে সরকার নজরে নেবেন, এটাই প্রত্যাশা করি। আর আমি যারা আমার দর্শক সহ যারা এই অনুষ্ঠানটা দেখবেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যে আসলে আমাদের অনেক কিছু বলার আছে, আমাদের অনেককে নিয়ে কাজ করার মতো বিষয় আছে। যেমন আমাদের প্রবাসী ভাই বোনেরা কিন্তু যারা বিদেশে থাকেন, তারা কিন্তু অনেক অসহায়ের মধ্যে থাকেন, তাদের অনেক টপিকস থাকে, যে টপিকস গুলো নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন। তারা বিমানবন্দরে এসে হয়রানি হয়, সেগুলো নিয়ে আপনারা কথা বলতে পারেন। তারা পরিবারের কাছেও নির্যাতিত হয়, সেই বিষয় নিয়ে কথা বলতে পারেন। তারা বিদেশ থেকে টাকা পাঠায়, সেই টাকাগুলো বাংলাদেশে ইউটিলাইজ সঠিকভাবে হয় কিনা সেটাও তারা জানতে পারেন না। বাবা মা হয়তো কষ্ট করে তাকে পাঠিয়েছেন, বাবা মার চাহিদা পূরণ হলো। এরকমও দেখা আছে যারা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছেন, বাবা মা তার নামে সম্পত্তি করেছে, সব ভাই পেয়েছে, অথচ দেশে আসার পরে ক্যান্সার হয়েছে, তার চিকিৎসা হয়নি। হ্যাঁ, তো আমি মনে করি যে প্রবাসীদেরকে নিয়ে কাজ করার সময় অনেক সুযোগ আছে। যারা বিদেশে থাকেন, যে সমস্ত মানুষ অনেকদিন বাবা মা ছাড়া, ভাই বোন ছাড়া থাকেন, তাদেরকে নিয়ে কাজ করার সুযোগ আছে। তাদের বিষয়ে আলাপ আলোচনার সুযোগ আছে। পাশাপাশি আমাদের দেশের অসহায় দরিদ্র মানুষকে নিয়ে কাজ করার সুযোগ আছে। এছাড়া বিনোদনেরও অভাব আছে, বিনোদনমূলক বিষয় নিয়েও আপনি ভিডিও করার বিষয় আছে। এছাড়া দেখেন আমাদের যে ছেলেপেলে অনেক ধরনের কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন, শিশুদের অনেক বিষয় আছে যে বিষয়গুলো নিয়েও কন্টেন্ট ক্রিয়েশন করা যায়। শিশুদের বিনোদন, শিশুদের ব্যায়াম, শিশুদের সাঁতার, অনেক কিছু নিয়ে অনেক। এছাড়া রান্নার ব্লগ তো চলছেই, কপল ব্লগ তো চলছেই, তাই না? এখন যেহেতু সম্ভাবনার যুগ, এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে হবে এবং আমার মনে হয় যে যার যতটুকু সুযোগ আছে ওই আছে, সেটুকু দিয়ে তারা যদি কাজ করে যায় তাহলে সফলতা আসবে। সুপ্রিয় দর্শক, আমিও দাদার সাথে একমত। আসলে আমাদের এই দেশে সংস্কৃতির আড়ালে অপসংস্কৃতি দিয়ে ভরে গেছে। এই অপসংস্কৃতিকে দূর করার জন্য প্রত্যেকের এগিয়ে আসার দরকার। যেমন আমাদের দাদা দেবাশিস কুমার সরকার, তিনি পাঁচু কাকা নামে আত্মপ্রকাশ করে সমাজে বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলছেন। তেমনি আপনারা অপসংস্কৃতি নিয়ে কথা বলেন, সংস্কৃতিটাকে নষ্ট করবেন না। আপনার জায়গা থেকে সুন্দর করে বিনোদনের মাধ্যমে বলেন, সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলেন। কন্টেন্ট ক্রিয়েশনটাকে খারাপ পর্যায়ে নিয়ে যাবেন না, এটাই আশা করি। আর দাদার কাছে আসার এটাই কারণ দাদা বিনোদনের মাধ্যমে যেভাবে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরেন, এইভাবেই যদি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এইভাবেই অসঙ্গতিগুলো তুলে ধরেন, নিজেকে যেমন সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাইতে পারবেন, তেমনি মানুষের কাছে হাসির পাত্র হইতে হবে না, হাসির খোরাক হইতে হবে না।
আহ, আহ, দেশে বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। দাদা অনেক সময় দিলেন, আশা করি আবারও আপনার সঙ্গে আমাদের দেখা হবে। আপনাকেও ধন্যবাদ। আর যারা দর্শক এই অনুষ্ঠান দেখবেন তাদের সবার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আমি এসকে পান্না মামুন। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই অভিনন্দন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।